সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের স্টুডিওতে আজকে এমন একজন ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন, ফেসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম এবং অনবদ্য ভূমিকা পালনকারী ব্যক্তিত্ব, বিশ্বসভায় বাংলাদেশের এক আলোচিত মুখ। তিনি হচ্ছেন জনাব মুশফিকুল ফজল আনসারী। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ আপা। আসলে আমরা ফেসিবাদ মুক্ত হয়েছি সদ্য, এমন কয়েকদিন গেছে, এমন কয়েকটা বছর গেছে, আমরা ভেবেছিলাম আমরা বুঝি আর কখনো বাক স্বাধীনতা পাবো না। আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব যখন দারুণভাবে হুমকির সম্মুখীন হয়ে পড়েছিল, তখন ছাত্র এবং সেই সাথে জনতার অনবদ্য আন্দোলন আমাদেরকে মুক্ত করেছে। আমরা স্মরণ করছি আবু সাইদ, স্মরণ করছি মীর মুগ্ধ সহ অগণিত প্রতিরোধকারী ছাত্র জনতা। লাশের উপর দিয়ে পাওয়া আমাদের স্বাধীনতাকে আমরা সমুন্নত রাখবো সবাই মিলে। আওয়ামী লীগ সরকারের উৎখাতে আপনার কিন্তু অগ্রণী ভূমিকা ছিল। এই বিষয় দিয়ে কিন্তু শুরু করি। এই বিষয়ে আপনার কি কিছু বলবেন? ধন্যবাদ আপনাকে শ্রদ্ধা অধ্যাপক মাহমুদা কবির। আজকে এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে যারা যোগ দিয়েছেন সকলকে। এই সিলেট রেডিওর সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিনের। এই শহরেই আমার বেড়ে ওঠা। স্টুডিওতে আমি বহুবার আসার সুযোগ হয়েছে। রেডিওর যে গ্রহণযোগ্যতা, এটা দুনিয়াব্যাপী। এখনও প্রেসিডেন্ট অব দি ইউনাইটেড স্টেটস তিনি সবসময় রেডিওতে বক্তৃতা করেন আলাদাভাবে অন্যান্য মিডিয়ার সঙ্গে। আমরা যারা বাইরে থাকি, প্রথম কাজটি হচ্ছে গাড়িতে উঠেই রেডিওটি চালু করা। এখনও এনপিআর খুবই পপুলার রেডিও যুক্তরাষ্ট্রে, এবং আমার বহুবার সুযোগ হয়েছে এনপিআরে যাওয়ার, কথা বলার। রেডিও প্রতিষ্ঠান, আমাদের নাম করা ফটো সাংবাদিক শহীদুল আলম, তার একটি দীর্ঘ সাক্ষাৎকার তারা নিয়েছেন স্টুডিওতে, এবং প্রফেসর মোহাম্মদ ইউনুসেরও তার একটি দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছেন উনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন। শুধু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়া নয়, তার আগেও এনপিআর বহুবার তার সাক্ষাৎকার প্রচার করেছে। তো যাই হোক, আমি অন্য প্রসঙ্গে যাবার আগে আমি শ্রদ্ধামনত চিত্তে স্মরণ করছি আমাদের বীর শহীদদেরকে, যাদের রক্তের বিনিময়ে আমরা একটি ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। এখন আমরা ফেসিবাদের বিভিন্ন শাখা প্রশাখার বিরুদ্ধে লড়ছি, এবং এটি আমাদের এখনও আমাদের সংখ্যার কারণ। ফেসিবাদের যে বিস্তৃতি ঘটেছে 15 বছরে বাংলাদেশে, এটি খুব সহজে উপড়ে ফেলা সম্ভব হবে সেটা আমি মনে করি না। এবং আপনি যে প্রশ্নটি করলেন, এটি হচ্ছে বাংলাদেশেই সম্ভব হয়েছে এই ফেসিবাদ বিরোধী রাষ্ট্র কায়েম করা। এখনও যে মুক্ত বাংলাদেশটি আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ হাসিনা মুক্ত বাংলাদেশ। তো এই হাসিনা মুক্ত বাংলাদেশের সর্বাগ্রে সর্বোচ্চভাবে যারা ত্যাগ স্বীকার করেছেন, সেটা দেশের মাটিতেই করেছেন। বিদেশ থেকে আমরা যারা সুবিধাজনক স্থানে ছিলাম, তারা হয়তো একটা সুবিধাজনক স্থান থেকে আমরা কথা বলার সুযোগ হয়েছে। আমি যেটা করেছি, কেবলই সাংবাদিকতা করার চেষ্টা করেছি, দুনিয়াকে জানান দেওয়ার চেষ্টা করেছি আমাদের যে স্খলন ঘটেছে, আমাদের যে বিচ্যুতি ঘটেছে, আমাদের যে গণতন্ত্রহীনতা, আমাদের মানবাধিকার লঙ্ঘন, আমাদের গুণ খুম, এটি পৃথিবীর মঞ্চকে জানানো, অর্থাৎ আন্তর্জাতিক সম্প্রদায়কে জানানো, এবং সকলকে মোটামুটি একটা পেজে নিয়ে আসার ক্ষেত্রে সামান্য ভূমিকা হয়তো আমি রাখতে পেরেছি বলে আমি মনে করি। এবং সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন আমাদের দেশের অগণিত ছাত্র জনতা, মেহনতি মানুষ, যাদের ত্যাগের বিনিময়ে আজকের বাংলাদেশ। অনেক ধন্যবাদ আপনাকে। আসলেও আমাদের দেশের সন্তানরা, আমাদের তরুণ সমাজ, আমাদের আপামর জনতা, এটা ঠিক বলেছেন আপনি। কিন্তু আপনি যে কথাটা উল্লেখ করেছেন যে আপনারা দেশে থেকে পারে নাই, কিন্তু আসলে যে শক্তিশালী জনমত বা বিশ্বমত তৈরির ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি দেশের হয়ে আপনি একজন দেশদূত ছিলেন। তো এটা কিন্তু জাতি আপনাকে স্মরণ করেছে এবং স্মরণ করবে। তো সেজন্য আমি অভিনন্দন জানাই। আসলেও সেই যে শ্রম, সেই যে আন্তরিকতা, এটা আসলে নিরন্তর একটা দেশ সেবার একটা ভূমিকা ছিল। পরবর্তীতে আমি যে কথাটা বলবো, বর্তমানে আপনি একজন রাষ্ট্রদূত। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে আপনার পরিকল্পনার কথা কি কিছু জানতে পারি? প্রথমত হলো, বাংলাদেশের সবচেয়ে বড় যে ব্র্যান্ডিং আমরা করতে পারি, অথবা সেটি হচ্ছে আমাদের যে সরকার প্রধান নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস, তিনি নিজেই একটি ব্র্যান্ড এবং নিজে একটি প্রতিষ্ঠানের মতো। গ্লোবালি তার যে অবস্থান, বরং আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের সরকার প্রধানের চেয়েও তার অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমি জানি না তার ব্যক্তিগত জীবনে কতটুকু প্লাস হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব নেওয়া, কিন্তু আমি মনে করি যে গ্লোবাল প্ল্যাটফর্মে, আন্তর্জাতিক বিশ্বে তার একটা যে অনন্য ভূমিকা, শুধু নোবেল পুরস্কার কারণে নয়, তার যে 3-0 কনসেপ্ট, আপনারা জানবেন যে জাতিসংঘের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যে প্রোগ্রামে, সেটিতে সন্নিবেশিত করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার মতো রাষ্ট্র, ফ্রান্সের মতো রাষ্ট্র তার 3-0 কনসেপ্ট গ্রহণ করেছে। 3-0 আমরা সকলেই জানি, দারিদ্রতাকে শূন্য কোটায় নেমে আসা, নিসর্গন যেটি হয়, কার্বন যেটি
সেখানে শূন্যের কোটায় নিয়ে আসা এবং জিরো এমপ্লয়মেন্ট অর্থাৎ শূন্যের কোটায় নিয়ে আসা আমাদের কর্মসংস্থান। তো এটি একটি বিশ্বব্যাপী সমাদৃত, তাকে বলা হয় ব্যাংকার অফ দ্য পুয়ার। অবশ্যই তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, এটাও আমি বলে রাখি। অবশ্যই বাংলাদেশ পরিচালিত হবে নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা, এবং বাংলাদেশের এই প্রথা প্রতিষ্ঠানগুলো যে ধুমড়ে মুচড়ে একাকার করে ফেলা হয়েছে সেগুলোকে ঠিকঠাক করে, সেগুলোকে রিফর্ম করে বাংলাদেশে একটি নিরপেক্ষ অবাধ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে, যেটি একটা জন আকাঙ্ক্ষা। এবং এই আকাঙ্ক্ষাটি বাস্তবায়ন করার জন্য তিনি লিড নিয়েছেন, তিনি সামনে এসছেন। তো এটি তার মাধ্যমে আমরা যেটা করতে পারি, সারা দুনিয়া কিন্তু ওনাকে অ্যাকসেপ্ট করেছে। আপনারা জানবেন যে উনি যখন, নিশ্চয়ই দেখেছেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে গিয়েছিলেন, দল বেঁধে লোকেরা তার লাইন করে করছে, অ্যাম্বাসেডার, সবচেয়ে বড় বড় কোম্পানির সিইওরা, চিফ এক্সিকিউটিভ অফিসাররা, থিঙ্ক ট্যাঙ্কের লোকেরা তারা এসে তার সঙ্গে ছবি তোলা যাচ্ছে। তিনি সবসময় সেলিব্রিটি। তাকে একটা টাউন হল করেছে নিউ ইয়র্ক টাইমস, যেটা নর্মালি প্রেসিডেন্টদের ক্ষেত্রে করা হয়ে থাকে। সুতরাং আন্তর্জাতিক বিশ্ব তার এক ধরনের অবস্থান আছে, সেইটাকে আমরা কাজে লাগাতে পারি। প্লাস হচ্ছে যে আমরা বাংলাদেশ যে একটা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হয়েছে, এবং এটা হচ্ছে জেন জির যে একটা অভূতপূর্ব যে অভ্যুদয় ঘটেছে বা যে অভ্যুত্থান ঘটেছে তাদের মাধ্যমে, সেটি একটি অবাক বিশ্ব দেখছে। এবং এটি কিন্তু সম্প্রতি আপনি দেখেছেন ইকোনমিস্ট বাংলাদেশকে সেরা দেশ হিসেবে স্থান দিয়েছে। এটিও ইন্টারন্যাশনালি কিন্তু বাংলাদেশের একটা অবস্থান তৈরি হয়েছে। আগে আমরা যখন বিভিন্ন অনুষ্ঠানে যেতাম বা আমাদের অনেকের সঙ্গে দেখা হতো, যখনই বাংলাদেশ বলতো ও সাচ এ ক্রেজি প্রাইম মিনিস্টার ইউ হ্যাভ গট। তো এটি কিন্তু কেউ বলে না এখন আর। তো যাই হোক, এটি আমার ব্যক্তিগত যেটা হলো, আপনি যেটি বলেছেন রাষ্ট্রদূত হিসেবে আসলে খুব বেশি কিছু করার থাকে না বাংলাদেশের। তবে আমি চেষ্টা করি যে গতানুগতিক গভর্নমেন্টের রুলস আছে, রেগুলেশন আছে, আমি চেষ্টা করবো এর বাইরে গিয়ে দেশটাকে প্রজেক্ট করা, এবং বিশেষ করে দেশগুলোর সঙ্গে, দুটি দেশের সঙ্গে অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি করা, পিপল টু পিপল কন্ট্যাক্ট যেটাকে আমরা বলি। কূটনীতির মূল ভিত্তি হচ্ছে মানুষে মানুষের সম্পর্ক। সেটির কিন্তু আমরা খুব, এটা কেতাবি কথায় পরিণত হয়েছে। সেটাকে যদি আমি একটু ভূমিকা রাখতে পারি, আর বাংলাদেশকে প্রজেক্ট করা, যেটা বললাম যে প্রফেসর ইউনূসকে সামনে রেখে, গণতন্ত্রকে সামনে রেখে, যে সমস্ত ছেলেপেলেরা জীবন দিয়েছে তাদের কথা স্মরণ করে আমরা বাংলাদেশকে অ্যাজ বেস্ট এজ আই ক্যান আইল ট্রাই। আপনি যেটা বলছেন, আসলেও তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা প্রধান উপদেষ্টা হিসেবে পাওয়া, এটা আসলে বাংলাদেশের জন্য একটা বিস্ময়কর বিষয়। এটা আমাদের জন্য একটা অনবদ্য প্ল্যাটফর্ম, যেটা সারা বিশ্বে আমার মনে হয় কোনো জাতি এরকম, আমাদের ক্রান্তি লগ্নে এরকম একটা নেতৃত্ব পাওয়া। এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমরা কিন্তু প্রকৃতপক্ষে যদি উন্নয়ন করতে চাই, এবং এখানে আমার মনে হয় উন্নয়নগুলোও কিন্তু, উন্নয়ন করতে চাওয়ার স্পিরিটটাও কিন্তু ডেভেলপ করবে আমার মনে হয়। আপনি তো আমাদের সিলেটের কৃতি সন্তান, সিলেট নিয়ে আপনার ভাবনা, সিলেটবাসীর উন্নয়ন বা সিলেটের উন্নয়ন, এ বিষয়ে কি আপনার একটু জানতে চাইব, যে ভবিষ্যতে আপনার উপর তো আশা করে আছে মানুষ অবশ্যই। এটা আপনি ঠিক কইছেন, আমি সিলেটি ফুয়া। জি জি। তো স্বাভাবিকভাবে, এবং আমি অবশ্য খণ্ডিতভাবে কখনো দেখি না যে একটা বিশেষ অঞ্চলকে বিশেষভাবে দেখা, এটা একটা বৈষম্য তৈরি করে সমাজে, যে বৈষম্য বিরোধীর কথা আমরা বলছি। সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখতে গেলে পরে যাতে বৈষম্যমুক্ত সমাজ, বৈষম্যমুক্ত ডেভেলপমেন্ট, সেটি দেখতে হলে সকলকে এক কাতারেই দেখা বাঞ্ছনীয় বলে আমি মনে করি। তবে হ্যাঁ, সিলেটের যে একটা, আপনি যদি হিস্সা বিবেচনা করেন, কারণ বাংলাদেশের সবচেয়ে বড় খাত হচ্ছে আমাদের রেমিটেন্স খাত, এবং রেমিটেন্স খাতের সবচেয়ে বড় যোগানদাতা হচ্ছে এই অঞ্চল। তো সুতরাং এই অঞ্চলের প্রতি যাতে ইনজাস্টিস না হয়, এই অঞ্চলের মানুষ যাতে তাদের যে ন্যায্য পাওনাটুকু যাতে পায়, এই অঞ্চলের অগ্রগতি, উন্নতি, আমরা বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছি। আমরা দেখছি যে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে হয়েছে, অনেকগুলো ইউনিভার্সিটি হয়েছে, কিন্তু সেইগুলো মানসম্পন্ন যে তাদের যে ডেলিভারি, তাদের যে কর্মকাণ্ড, সেটা আমরা দেখছি না। কেবলই প্রতিষ্ঠান, কেবলই একটি, এটা খুব অদ্ভুত লাগে। মানে বিভিন্ন অনুষ্ঠানে, এগুলো আমি প্রায়ই বলি, আপনি যখন কলম্বিয়া ইউনিভার্সিটিতে যাবেন, কলম্বিয়া ইউনিভার্সিটির কোনো ছাত্র জানে না কে তার ভাইস চ্যান্সেলর, কে তার ইউনিভার্সিটির প্রেসিডেন্ট, উনি কোথায় বসেন কেউ জানে না। একাডেমিক ইনস্টিটিউশনগুলোতে এই বিষয়গুলো আসলে খুব মানে অদ্ভুত লাগে, যে এইসব, এবং একাডেমিক ইনস্টিটিউশনগুলো সবচেয়ে বেশি জোর দিচ্ছে তাদের এক্সপোজারের উপরে। কিন্তু আমাদের দেখেন এতগুলো ইউনিভার্সিটি, কিন্তু আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে কোনো প্রতিষ্ঠান কিন্তু নাই। এই বাংলাদেশের ইউনিভার্সিটি নাই, গবেষণা নাই, গবেষকরা, আপনি যদি একজনকে গবেষণা করে দায়িত্ব দেন, পিডি বানান, উনি প্রথমেই ঠিক করবেন যে উনার প্রটোকলটা কি হবে, উনার ডেজিগনেশনটা কি হবে। পৃথিবীর কোনো রিসার্চার এইসব বিষয় নিয়ে ভাবে না, ভাবনার কোনো কারণ নাই। তো যাই হোক, এগুলো একটা মানে সমাজের দীর্ঘদিন একটা পুঞ্জীভূত সমস্যা, এবং এটা একটা কালচারে পরিণত হয়েছে। এই কালচার থেকে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশগুলো কিন্তু বেরিয়ে এসছে, অনেকটা বেরিয়ে এসছে, কিন্তু আমরা সেই ট্রিপিক্যাল
ব্রিটিশ কলোনিয়াল যে মেন্টালিটি সেটা আমরা ধারণ করছি। তো যাই হোক, সেটি ভিন্ন আলোচনা। যেটি আপনি প্রশ্ন করেছেন যে বাংলাদেশের এই সিলেট অঞ্চলের যে আমি যেটা বলছিলাম যে ইনস্টিটিউশনগুলোকে যাতে ফাংশনাল হয় এবং সেখান থেকে তারা যাতে কার্যকর ভূমিকা রাখতে পারে যেই জায়গায়, সেই জায়গাটাকে আমরা নজর দিচ্ছি না। তো সেটা হচ্ছে একটা সমাজের বৈষম্য। এই বৈষম্য দূর করার ক্ষেত্রে আমার যতটুকু ভূমিকা রাখা দরকার, এবং আমার সৌভাগ্য যে আমাদের সরকার প্রধান উনি আমাকে যেহেতু স্নেহ করেন, আমি সেটাও কাজে লাগানোর চেষ্টা করবো। এবং অনেকগুলো কিন্তু ছন্দপতন আছে, সেটাও আমি জি, জি, সমালোচনা তা তো করি। অনেক সব অবশ্যই। জায়গায় যেইভাবে গভর্ন করার কথা সেটাই করছেন, আমার বলতে কোনো দ্বিধা নাই। কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ করে অর্থ উপদেষ্টা এবং তারা কিন্তু খুব আন্তরিক, তারা চান এই সমস্ত বিষয়গুলোকে অ্যাটেনশন দিতে। আমার মনে হয় আমার এই যোগাযোগটা কাজে লাগাতে পারি এবং ওনারা আমাকে যথেষ্ট স্নেহ করেন কাজের ক্ষেত্রে, অনেক সুতরাং ধন্যবাদ আমার মনে হয় আপনাকে। সেটি আসলে কাজে লাগা যেতে পারে। জি, আপনি বলছিলেন যেটা আপনার মেধাবী মননে তো আপনার অনেক বিস্তৃতি। আসলে ওই দিক থেকে দেখলেও হয়, সিলেটে কিন্তু দেখা যায় আমরা কিন্তু পিছিয়ে আছি বিভিন্ন ক্ষেত্রে। এই যে ধরেন আমাদের অনেক রেমিটেন্স আছে, আমাদের অনেক প্রবাসী ভাই বোনেরা আছে, কিন্তু সেই অনুযায়ী আমাদের কিন্তু শিল্প কলকারখানা গড়ে উঠছে না। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যতগুলোই আছে সিলেটে, তেমন ধরনের একাডেমিক ডেভেলপমেন্ট যেটা গুণগত মানসম্পন্ন, এগুলোতে কিন্তু অনেক। রাস্তাঘাটেও কিন্তু আমি রাজশাহী রংপুরে গেলাম, দেখলাম ওইখানে অনেক শহরগুলা মানে রাস্তাগুলা এত বেশি ডেভেলপ, কিন্তু আমাদের কিন্তু অবকাঠামোগত সার্বিক অর্থেই কিন্তু আমরা একটু পিছিয়ে আছি। তাছাড়া আপনি বৃহত্তর সিলেটের দিকে যদি দেখেন, আপনি দেখেন সুনামগঞ্জের অবস্থা, এটা একটা হাওড় অঞ্চল, অনেক পিছিয়ে পড়া জনপদ। বিশেষ করে আমি স্মরণ করতে চাই আজকের দিনে সিলেটের কৃতি সন্তান সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। জি। তিনি যে উন্নয়নের যে আবহ তৈরি করেছিলেন, যেখানে রাস্তা হওয়ার কথা না সেখানে রাস্তা হয়েছে, যেখানে ইলেকট্রিসিটি যাবার কথা না সেখানে ইলেকট্রিসিটি গিয়েছে। তো সুতরাং তিনিও যথেষ্ট ভূমিকা রেখেছেন। সিলেটের মানুষ নিশ্চয়ই তাকে দীর্ঘকাল মনে রাখবে। জি, জি। তো আমাদেরও সেই চেষ্টা থাকবে যে যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, সরকারের সাথে যুক্ত থাকি অথবা না থাকি, কিন্তু সরকারকে এই বিষয়গুলোর দিকে মনোনিবেশ করার ক্ষেত্রে যে অবশ্যই। সমর্থন তৈরি করা, শুধু সেটি আমি করব, সেটি আমি নিশ্চয়তা দিতে পারি। সমাজ পরিবর্তনের হাতিয়ার আমাদের তরুণ সমাজ। তারুণ্যের শক্তিকে কাজে লাগানোর জন্য দেশব্যাপী তারুণ্যের উৎসব 2025 চলতেছে, আমরা জানি। এই সম্ভাবনা নিয়ে, তারুণ্যের এই সম্ভাবনাকে আপনি কিভাবে দেখতে চান, বা এটার উপর আপনার একটা অভিমত আমরা জানতে চাচ্ছি আর কি। আমরা আজকে যে কথা বলছি স্বাধীনভাবে, মুক্তভাবে, তাদের যে অবদান এটা তো নাকি? তারুণ্য জেগেছে বলেই আমরা জেগেছি বলে। তারা আমাদেরকে মরাদের ঘা মেরে তুই বাঁচা, বাঁচা। তো তারা অনেকটা আমাদেরকে ঘা মেরেছে। তো যার কারণে আমরা সজীব হয়েছি, আমরা সতেজ হয়েছি। প্রফেসর ইউনুসের মতো লোক, ওনারও তো যথেষ্ট বয়স হয়েছে, তো উনিও কিন্তু এই তারুণ্যের সঙ্গে খাপ খাইয়ে চলছেন, এবং তারুণ্য এবং বয়সের যে নবীন এবং প্রবীণের একটা সম্মিলন ঘটেছে। এবং তারুণ্যের এই উদ্যোগকে, তারুণ্যের এই স্পৃহাকে নিঃসন্দেহে আমি স্বাগত জানাই। আমি আশাবাদী যে তারুণ্যের যে তারা যদি মানে সঠিক পথে থাকে, তাদেরকে গাইড করতে হবে, তারুণ্যকে আমাদেরকে কাছে টানতে হবে, আগলে রাখতে হবে। আমাদের যে সমাজ ব্যবস্থা সেখানে বড়কে সম্মান করবে, বড়রা ছোটকে স্নেহ করবে, এটির একটা ঘটতে হবে। আসলে সুন্দর একটা কথা বলছেন আপনি। আমি বলতে চাচ্ছি যে তারা যেভাবে আর কি রক্ত দিয়েছে, যেভাবে বুকটা চিতিয়ে দিয়েছিল, এই যে অনবদ্য অবদান আসলে এখনো শিউরে উঠে। আসলে যেন একটা কাঁপন ধরে, যে কারণে কাঁপন ধরেছিল আমাদের ফেসিবাদী ক্ষমতার মসনদ, আর টিকে থাকতে পারে না। তাদের এই অনবদ্য অবদানকে আমরা তো স্বীকার করবো, এবং এই যে পট পরিবর্তন যেটা তারা করে দিয়েছে আমাদের, আমরা তো শোষিত, বঞ্চিত, আমাদের সার্বভৌমত্বেও সমস্যা ছিল, আমাদের স্বাধীনতা নাই, কথা বলতে পারতাম না, সব কিছুই কিন্তু দেওয়ার পক্ষে যাদের, তারা কিভাবে আমাদেরকে তাক লাগিয়ে দিয়েছে, আর সারা বিশ্বকেও তাক লাগিয়ে দিয়েছে। আমি মনে করি ইতিবাচক ভাবে আমাদের সুসংহত করতে হবে, এটাই তো। জি জি, এটাই। এবং তারা আমরা ঘরে গেলেই তো এই সমস্ত চেহারা দেখতে পাই। তারা আমাদেরই সন্তান, আমাদের ছেলেমেয়েরা, আমাদের ভাগনা ভাগ্নিরা, তারাই তো রাজপথে নেমেছে। সুতরাং তারা ভিন্নতা করতে চায় না। আমরাই মানে আমাদের ছেলে পেলে, আমাদের ছাত্র জনতা, এরা ছাত্ররা বলতে তো প্রত্যেকের ঘরেই ছাত্র আছে, তারুণ্যের একটা শক্তি। কিন্তু এই শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে, প্রপার গাইডেন্স থাকতে হবে, প্রপার ইউটিলাইজ করার যে লিডারশিপ সেটাও দরকার। সর্বশেষ কথাটা হচ্ছে 14-15 বছর ধরে আপনি আন্তর্জাতিক পরিমণ্ডলে কিন্তু কাজ করছেন। এ বিষয়ে আপনি আন্তর্জাতিক অনেক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বের সান্নিধ্যে এসেছেন। তাদের কোনো প্রভাব বা তাদের কোনো একটা বিষয় আপনাকে প্রথমত আমি কিন্তু নিজে না, আমি তো বাংলাদেশের, আমাদের বাংলাদেশের ইভেন আমেরিকান, ধরেন আমি যদি বলি আমার মতোই কাজ করেছেন, উনি কিন্তু বাংলাদেশের না, কিন্তু উনি এখানে অ্যাম্বাসেডার হিসেবে সার্ভ করেছেন। অ্যাম্বাসেডার উইলিয়াম বি মাইলাম, উনি আমার বস ছিলেন। উনি আমি যে অর্গানাইজেশনে কাজ করতাম এক্সিকিউটিভ ডাইরেক্টর, উনি সেটার প্রেসিডেন্ট, আমাদের রাইট টু ফ্রিডম। তারপর আমার আরেক সহকর্মী, আমি যে কাজটি ছেড়ে দিয়েছি, উনি এই দায়িত্বটি নিয়েছেন, জন ড্যানিলোভিচ। উনি ঢাকায়, জন ড্যানিলোভিচ বাংলায় বলে, ঢাকায় ডেপুটি চিফ অফ মিশন ছিলেন, সিনিয়র ডিপ্লোম্যাট। উনি এখন আমার দায়িত্বে আছেন, আমি যে কাজটি করতাম। তো এই সমস্ত অনেক লোক মানে যারা আমেরিকান, বাংলাদেশকে তারা সার্ভ করে গিয়েছেন, মিশনে সার্ভ করেছেন,
করেছেন, ইউএসএআইডি সার্ভ করেছেন, তারা কিন্তু বাংলাদেশকে আমাদের মতো ভাবতে শুরু করেছিলেন তখন, যে এটা তো হইতে পারে না, এনাফ ইজ এনাফ। এভাবে একটা কর্তৃত্ববাদ এইভাবে দীর্ঘকাল ধরে বাংলাদেশে চালু আছে। অনেকে লিখেছেন, নিউ ইয়র্ক টাইমসে লিখেছে, তারা বাংলা ভাষাভাষী না, ওয়াশিংটন পোস্টে লিখেছেন, তারা বিভিন্ন জায়গায় যে থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপগুলো আছে তারা সেখানে কনফারেন্স করেছেন, আমরা সিনারিও সেশন করেছি, পাবলিক অ্যান্ড প্রাইভেট। অনেকগুলি আপনারা পাবলিক ডোমেইনে দেখেছেন, অনেকগুলি প্রাইভেট। আমরা অনেক স্কলারকে এখানে নিয়ে গিয়েছি, আমরা সেই আলোচনা অনুষ্ঠান করার জন্য এই সরকারের অনেক উপদেষ্টারাও সেখানে গিয়েছেন, আলোচনা করেছেন বাংলাদেশের গণতন্ত্র নিয়ে, বাংলাদেশের নির্বাচন নিয়ে। সুতরাং এটা একটা সম্মিলিত প্রয়াস ছিল বাংলাদেশের ইস্যুগুলোকে অ্যাড্রেস করা। আমি বলছি না যে কনস্পিরেসি থিওরি ওয়াশিংটনে বসে ষড়যন্ত্র করেছে, তা নয়, কিন্তু বাংলাদেশের স্কলাররা গিয়েছেন। আমরা যে সিনারিও পাবলিক সেশন করেছি, আমরা ইন্ডিয়া থেকে স্কলাররা এসেছেন, এখান থেকে গিয়েছেন, এখান থেকে যেমন প্রফেসর আলী রিয়াজ, উনি তো এখানেই থাকেন, উনি যেমন এটা ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর সালেউদ্দিন আহমেদ ইন্ডিয়া থেকে, শ্রী রাধা দত্ত, অনেককে আমরা নিয়ে বাংলাদেশের এইসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এবং এটা একটা অনবদ্য জি ভূমিকা জি রেখেছে। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য রেডিও ধন্যবাদ আপনাকে, দর্শকদেরকে আপনি ধন্যবাদ। আপনার মূল্যবান সময় দিয়েছেন আমাদেরকে, আমাদের সবার পক্ষ থেকে, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা রইল। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।